আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, মিছিল এবং প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভাস্করানন্দ মঞ্চে শুরু হলো সারা ভারত কৃষক সভা বাঁকুড়া জেলার ৩৪তম জেলা সম্মেলন। এই জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে ছিলেন দেশের কৃষক সভার প্রাক্তন নেতৃত্ব সূর্যকান্ত মিশ্র, ডাক্তার সূর্যকান্ত মিশ্র এবং অমল হালদার। সেই খবর আপনারা দেখতে থাকুন পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন কৃষক সভার নেতৃত্বরা উপস্থিত ছিলেন, তেমনি হাজার হাজার সাধারণ কৃষক এই প্রকাশ্য সমাবেশে যোগদান করে এবং এই মিছিলে যোগদান করে। দেখতে থাকুন সেই খবর। আবার বাঁকুড়া জেলার জয়পুর ব্লক দেখল এই সিপিআইএমের একটি শক্তিশালী গণসংগঠন সারা ভারত কৃষক সভার যে জেলা সম্মেলন উপলক্ষে লাল ঝান্ডার দাপট। বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এখন লালে লাল। সেসব কথা যায় কি ভুলা রে, সেসব কথা যায় কি ভুলা রে। এবারে তার হিসাব নিব, এবারে তার হিসাব নিব, হিসাব নিব, রাতের ঘুম কেড়ে নিব, চোখ তারায় গ্রাম বাঁচাবো, রাতের ঘুম কেড়ে নিব, চোখ তারায় গ্রাম বাঁচাবো, ছাপা লম্বা গান দিয়ে কোবলাচ ভোরে, মেয়ে মরদ কোবলাচ ভোরে, ওরে লাল ঝান্ডা ওড়াবি ভোরে, এবার লাল ঝান্ডা ওড়াবি ভোরে, সবাই লাল ঝান্ডা ওড়াবি ভোরে, এবার লাল ঝান্ডা ওড়াবি ভোরে, এবার লাল ঝান্ডা ওড়াবি ভোরে। পরে যান ওনাদি পয়েন্ট। শোনো এখানে একটু ডাক্তার দিবে, ওটা একটু
হ্যালো কংগ্রেস আমরা সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলা সম্মেলনের যে প্রকাশ্য সমাবেশ, এই প্রকাশ্য সমাবেশে আগত প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সৌহার্দ্যধারী এবং বিভিন্ন মা বোনেরা, কমরেডস প্রত্যেককে ভারতীয় গণনাট্য সংঘ ওদা দীপান শাখার পক্ষ থেকে লাল সালাম সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা আমাদের প্রথমেই শহীদদের উদ্দেশ্যে গান করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা ইতিমধ্যে পেয়েছি নুরুল ইসলামকে, যিনি শহীদ হয়েছেন শুধুমাত্র শব্দের কবিতা আরম্ভ করতে গিয়ে। তারপর থেকে একে একে শহীদ হয়ে আজ আমরা হারিয়েছি আর্থিক অভয়াকে, হারিয়েছি তমন্নাকে, শহীদ হয়েছে আমাদের এই এলাকারই যুবক চাকরির জন্য, শিক্ষকতার চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে নুরুল ইসলাম। সেই শহীদদের উদ্দেশ্যে নির্বাচনের গান আমরা শুরু করছি। শত শত শহীদের ফুলের আলা ধরে থেকে মাটি, পবিত্র এ মাটিতে পালাতে চাইছে ওরা যুদ্ধ ঘাটি। যত বন্ধু দেশপ্রেমী গীতারে কেটে পড়ি ওদের করে এসো। এইরকম একটি কৃষক বিদ্রোহ যার নেতৃত্ব দিয়েছিল
এক প্রান্তিক চাষি নুরুলদিন। সেই অবিভক্ত বাংলায় রংপুর জেলায় এই কৃষক বিদ্রোহটি হয়েছিল এবং সম্মুখ সমরে দুর্ধর্ষ ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে এই নুরুলদিন আত্মবলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তার এই বীর গাথা একটি নাটকের মাধ্যমে পরবর্তীকালে রচিত হয়েছিল। সেই নাটকটির প্রথম অংশটি আমি পরিবেশন করছি। নাটকটির নাম ছিল নুরুলদিনের সারা জীবন। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট মাঠ, নষ্ট ক্ষেত, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রভাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুলদিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুলদিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুলদিনের বাড়ি রংপুরে গিয়েছিল। রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে আমার এই সোনার বাংলায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আলখাল্লায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃশব্দ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুলদিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢালের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আমার এই আশায় যে আমার নুরুলদিন একদিন আসবে বাংলায়। আমার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো মহে কণ্ঠে সবাই। লাইছিলাম কবি দীনেশ দাসের কবিতা কাস্তে না করলে এই কৃষক আন্দোলনে ঠিক হবে না। শুরু করছি কবি দীনেশ দাসের কবিতা কাস্তে। হোক যত ধারালো, কাস্তেটা সার দিও বন্ধু, সেই আর বন হোক ধারালো, কাস্তেটা সান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শত কাজ নহে তো
এ যুগের চাঁদ হলো কাস্তে। লোহা আর ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই যে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। ধন্যবাদ। লাল পতাকা আমাদের রাজ্যের মিছিলে উপস্থিত হয়েছে, তাই তৃণমূলদের বলতে চাই, এই সময়ের মধ্যে নেপালের যে গণবিক্ষোভ হয়েছে, সেই গণবিক্ষোভে সরকার উৎখাত হয়ে গেছে। আপনারা সামালতে পারবেন কিনা জানি না। আমি এই সময় বলতে চাই, আমাদের এক ভয়ঙ্কর অর্থনীতির মধ্যে, আমাদের এই সংকটের মধ্যে আমরা এই সময়ে দারিদ্র অনাহারের মধ্যে আমাদের এই সময় চলছে। আমরা এই সময় বলতে চাই যে মোদির সাফল্যের খই মুখ থেকে খই ফুটছে, আশার ছলনায় ভুলিয়ে দাও, মানুষকে ভুলিয়ে দাও। এই সময়ের মধ্যে আমরা দেখছি শিল্পে মন্দা, আমাদের কৃষিতে মন্দা, বেকারত্ব, মানুষের হাতে কাজ নেই, মজুরি নেই, ব্যাংকে যে ব্যাংক বন্ধ, ব্যাংক দেউলিয়া, মানুষের বাজারে মানুষের হাতে পয়সা নেই। আর আমাদের দেশের সরকারের প্রধানমন্ত্রী সে রাজার বাদাম খাওয়ার মতো চিবোচ্ছে, অথচ গিলছে না। আমাদের এই সময়ের মধ্যে কৃষিতে বাজেট কমেছে, এই সময়ের মধ্যে আমাদের সবচেয়ে ব্যাপার হচ্ছে কৃষির উপর ভর্তুকি কমেছে। এই সময়ের মধ্যে ফসল বীমা যোজনায় আমাদের টাকা কমেছে, নীল হুকুমের যে আমরা দীর্ঘদিন দাবি করেছি তা মানা হয়নি। এই সময়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কৃষক আন্দোলনের, কৃষকের ফসলের লাভজনক দামের মূল্য আমাদেরকে স্বীকৃতি দেয়নি। আত্মহত্যাকারী কৃষকের সংখ্যা প্রতিদিন বাড়ছে, অথচ সরকার দায় নিচ্ছে না। এই সময়ের মধ্যে ভয়ঙ্কর অবস্থান হচ্ছে, এই 10 বছরে আমাদের রাজ্যে 25 লক্ষ কোটি টাকা আদানি আম্বানিদের জন্য মুকুব করে দেওয়া হলো। আর আমাদের গরিব কৃষক, হতভাগা কৃষক, তাদের জন্য আমাদের 10 কোটি টাকা মুকুব করা হলো না, 10 লক্ষ কোটি টাকা মুকুব করা হলো না। আসলে সেই টিভিতে দেখেছি আগরবাতি ধূপের নন্টে ফন্টের মতো বিজ্ঞাপনে আমাদের দেশের প্রধানমন্ত্রী টিভির সামনে আসছে আর প্রতিদিন বলছে কৃষকের আয় নাকি তিনি দ্বিগুণ করে দিলাম। এই সময় কর্পোরেটের উপর চরম হামলা, জমির উপর হয়েছে কর্পোরেটদের আক্রমণ। এই সময় কর্পোরেটরা সমস্ত কর্পোরেটদের হাতে উৎপাদন খরচাটা আমাদের কাছে বেড়ে গেছে। এই সময় ঋণ দেওয়ার পদ্ধতি গরিবদের কাছ থেকে বড় লোকদের কাছে চলে গেছে, কর্পোরেটদের কাছ থেকে চলে গেছে। ইতিমধ্যে 120 কোটি মানুষের অন্নদাতা কৃষক তাদের ঋণ মুকুবের জন্য আবেদন করেছে, কিন্তু পায়নি। এই সময় সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে 50% মানুষের 64% আয় আদায় হচ্ছে এই গরিব কাঙ্গালের কাছ থেকে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই আলকাতরা মাখানো কলঙ্কিত সরকারকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়ানো যাবে না। তাই গরিবের নামে যারা বিকাশের কথা বলেছে, বিকাশের নামে যারা ধ্বংস করছে, সীতার নামে যারা নিকার সেরা করছে, আমরা বলতে চাই এই সময়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি রোজগার, কর্মসংস্থান, মানুষের আয়, ন্যায্য মজুরি, প্রত্যেক দিন ফসলের দাম সমস্তটাই ব্যর্থ হচ্ছে। আসলে আমরা যে কথাটা বলতে চাই, মোচা মাছের দুর্গন্ধ আমাদের ঢাকানো যাবে না, খয়রাতি দিয়ে ঢাকানো যাবে না। রাজ্য সরকারের একই রকম পদ্ধতিটা আমাদের এই সময় চলছে। রাজ্য সরকার কৃষির উপর উদাসীন। ইতিমধ্যে গোটা গ্রামগুলোতে দেখেছেন সমবায়গুলো ভেঙে চুরমার হয়ে গেল, সমবায় লুট হয়ে গেল। এই সময়ের মধ্যে গ্রামীণ গরিবের যে ধান বিক্রি করত সমস্তটা আড়তদারদের কাছে চলে গেছে। আপনি জয়পুরেই দেখুন, যে কৃষক মান্ডিটা ছিল সেটাতে আজকে বাস স্ট্যান্ড হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের দাঁড়িয়ে কৃষক আন্দোলন আমাদের সংগঠিত করতে হচ্ছে।
আমরা বলতে চাই যে হেলিকপ্টারে ছলাৎ করে ঘুরলেও আমাদের গরিব মানুষের আয় বাড়বে না, পশ্চিমবাংলা কৃষকের আয় তিনগুণ হবে না। কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, অর্থনৈতিক যে সংকট, আমাদের পশ্চিমবাংলার অর্থনৈতিক সংকট, জেল খাটা আসামি পার্থ চ্যাটার্জির চেয়েও ভয়ঙ্কর করুণ অবস্থা। কয়েকদিন আগে যে জানেন যারা এসেছে হিরবান থেকে, হিরবানের একজন গরিব, তার নাম হচ্ছে প্রদীপ সামন্ত, যার বাড়ি হচ্ছে ভুয়াকানায়। সে কিছুদিন আগে তার পাশের ঘরের দরজার সামনে গাছে তার স্বামী এবং অন্তঃসত্ত্বা স্ত্রী, তারা দুজনের গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করলো। কি ঘটনা ছিল? এই 10 দিন কাজ পাইনি, প্রত্যেকদিন সকালবেলায় খাতনা বাজারে যেত, 100 দিনের কাজ বন্ধ, মিড ডে মিলের বন্ধ, খেতে পায়নি, আত্মহত্যা করলো। তার বাবা মা 1 বছর আগেও আত্মহত্যা করেছে। এই সময়ের মধ্যে আমরা বলতে চাই যে এক লাগারে বৃষ্টি হয়েছে কয়েকদিন যাবত, গরিব মানুষরা বৃষ্টিতে ঘর ভেঙে গেছে। গরিবের ঘর ভাঙার পর গরিবের ঘরে এসেছে তৃণমূলের নেতারা, একজন সুপারভাইজার তিনি দরখাস্ত করেছে, 100 টাকা নিয়েছে, তার পাশে ছবি তুলেছে, 500 টাকা নিয়েছে, তাকে বিধান দিয়েছে প্রতিদিন তুমি তৃণমূলের পার্টি অফিসে যাও। তারপর ছবি উঠল, ভাঙা ঘরের সামনে তৃণমূলের নেতা, টাকা ঢুকলো তৃণমূলের নেতা। এই সময়ের মধ্যে টাকা ঢুকলো, আর বললেন লোকটা আমাদের রাজ্য থেকে হাওয়া হয়ে গেল। স্বাভাবিক কারণে এই সময়ের মধ্যে যে গণসংগ্রামগুলো তৈরি হচ্ছে, এই গণসংগ্রামের মৃদু হাওয়া আস্তে আস্তে বিরাট আকার ধারণ করছে, চাকা ঘুরছে, নতুন লোক মিছিলে আসছে, আমাদের সংগঠনের ছত্রছায়ায় মানুষ বাড়ছে প্রতিদিন। আর এই কথাটাও বলতে চাই যে অধিকারী বাবুর হিম্মত নেই আমাদের এই অগ্রগতিকে রক্ষে। আমরা সাহস লড়াইকে সামনে রেখেই আমরা আমাদের আগামী দিনে আন্দোলনকে সংগঠিত করতে চাই। আর সেই আন্দোলন সংগ্রামের নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা সম্মেলন মঞ্চ থেকে আগামী দিনে আমরা আমাদের কৃষক সভা কি পথ ধরে চলবে, কি আমাদের লড়াই, কি আমাদের আন্দোলন, কৃষি বিপন্ন আমাদের লড়াই দরকার। আমাদের জেলার কতগুলো কাঠামো ছিল, কৃষকের কতগুলো ব্যাপার ধীরে ধীরে বাড়ছিল, সেগুলো একটার পর একটা বাড়ছিল। আমাদের জেলার কৃষির ভিত্তি তৈরি করবার জন্য এখানে সেচের একটা বড় প্রকল্প ছিল, কংসাবতীর ড্যাম, এদিকে ডিভিসি, ওদিকে কংসাবতী। আমি খালি আপনাদেরকে বলতে পারি, একবার স্মরণ করে দেখবার দরকার, আমাদের কৃষক আন্দোলন যারা করি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে 2011 সালে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমাদের বাঁকুড়া জেলায় জয়পুর এলাকা, কতুলপুর এলাকা, আমাদের তালডাঙ্গা বা আরো সব জায়গায় যেগুলো বাঁকুড়া জেলার ভিতরে যেগুলো কংসাবতীর জল পেতেন, আর তারপরে হুগলি, তারপরে কিছুটা মেদিনীপুর একটা অংশ, হুগলি, এই 2011 সালের পরে কেন পাওয়া যাচ্ছে না? কেন জল পাওয়া যাচ্ছে না? কেন? কি বৃষ্টি কম হচ্ছে? ড্যামে জল থাকছে কি থাকছে না সেই নিয়ে সংশয় আছে? না, কোনো সংশয় নেই। আমাদের কৃষক সভা আগে 2011 আগে আমরা একটা বড় লড়াই করতে পারতাম, কংসাবতী দপ্তর কখন জল দিতে হবে, 3টা জেলার সভাধিপতি তার সঙ্গে ডিএম, তারা সব বসে কখন কোন সময় জল ছড়া হবে একটা নির্দেশ ছেড়ে দিয়ে দিত। কৃষকরা বুঝতে পারতেন যে কখন জল ছড়া হবে, কখন জল ছড়া হবে, কখন কত সময়ের জন্য জল ছড়া হবে। কৃষকরা একটু প্রস্তুতি নিয়ে চাষবাসের দিকে যেতে পারতেন। আজকে পরিকল্পিত হবে আমাদের কংসাবতীর ড্যামের জল যাতে কৃষক পেতে না পড়ে, ঠিক আপনার এই যে দুর্গোৎসব শুরু হবে, দুর্গাপূজা, কালী পূজার মাঝে, এই সময়টায় কংসাবতী ড্যামের জল হুড়ুর করে নদীতে ছেড়ে দেওয়া হয় যাতে চাষি চাষ করতে না পারে। লড়াই হচ্ছে, অনেকগুলো জায়গায় লড়াই হচ্ছে, কিন্তু কেন এটা হবে? এবং উল্টো দিক যদি দেখা যায়, এই রাজ্যের সরকার যারা আছেন এখন, তারা ওখানে লাইনিং করে আরো সব ব্যাপারে যা খরচ করছে, আগের সময় যা খরচ হতো তার থেকে 3 গুণ খরচ বেড়েছে, আর সেচের জায়গাটা কমেছে। চাষিদের জমিতে জল যাওয়ার জন্য নালা হয়েছে, অনেকগুলো সরকারি ভাবে নালা হয়েছে, বড় বড় নালা হয়েছে, অধিকাংশ জায়গার নালাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন প্রায় নালাগুলো নেই, জল যাতে যেতে না পায় তার ব্যবস্থা হয়েছে। নানান ভাবে কথা বলছে, কৃষকদের মধ্যে যাচ্ছে যে নালা
আপনার সেচের ওই যে আপনার ছোটখাটো জোর বেঁধে দিয়ে তার উপরে আপনার সেচ ব্যবস্থা করবো, তার একটা প্রক্রিয়া ছিল বামফ্রন্ট সরকারের সময়। আমাদের বাঁকুড়া জেলার ছোট ছোট জায়গায় যেখান থেকে জল উত্তোলন করে দিয়ে বা আবেলাই এসব হয়েছিল সেগুলো, সে তার নালা সে সবগুলো বন্ধ হয়ে গেছে প্রায় বন্ধ। এবং এই নালাটা পরিষ্কার করবার জন্য পঞ্চায়েতি সিস্টেম, যে পঞ্চায়েতি সিস্টেমটার জন্য গোটা এলাকার কৃষক সমাজ কৃষকরা লড়াই করেছিল পঞ্চায়েতি রাজ সিস্টেমের জন্য, আজকে সেগুলো সব ভঙ্গুর হয়ে গেছে, সবগুলো বুঝে গেছে ওগুলো। আরেলাই ডিপার্টমেন্ট আরো সব ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো কি করছে এখনো কোনো বোঝা যায়নি, কৃষক একটা বুঝতে পারেনি। আজকে আপনাকে চাষ করতে হলে 5 ঘোড়া 10 ঘোড়া যা সব দিচ্ছেন একবারে 700 ফুট 800 ফুট আপনি পাইপ দিয়ে সেখানে জল ফেলছেন, ওই নালাগুলো সব এখন প্রায় বাতিল হয়ে গেছে। খালি ওখানটা না, জল পাচ্ছে না একটা বড় ব্যাপার, আপনার ছোটখাটো সেচের ব্যবস্থাগুলো সবগুলো ডুবিয়ে দিচ্ছে গোটা জেলার সব জায়গায়। কৃষকের কৃষির জায়গাটা আপনাকে এমন জায়গায় বিধ্বস্ত করছে যে কৃষক ওখান থেকে ছেড়ে পালাচ্ছে। আমাদের জেলার অনেকগুলো বড় কৃষক, তার ঘরের ছেলে মেয়ে, তারা কৃষি কাজটা অলাভজনক বলে তারা এখান থেকে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী হয়ে যাচ্ছে। আমরা একটা সময় দেখেছিলাম পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকার সূর্যধারা পঞ্চায়েতের মন্ত্রী সূর্যদা বসে আছে, এখানে পূবে যাওয়ার ব্যাপার, বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পূবে যাওয়ার ব্যাপার পরিযায়ী শ্রমিক, কিন্তু তারা পূবে যাচ্ছে আমাদের জেলায় বর্ধমান অমলদারা আছেন এখানে, বর্ধমানে হুগলিতে বাঁকুড়া জেলার লোকেরা যেত, ঘর সংসার সব ছেড়ে দিয়ে কাঠ দিয়ে ঘরের দরজায় কাঠ দিয়ে সব চলে যেত, পূবে চলে যেত। আপনি যদি দেখেন সেটা পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার অনেকটা কমিয়েছিল মানে আমাদের এখানে এই যে রানীবাঁধের কমরেডরা এসছে, ফাত্তার এসছে, হিরবাঁধের এসছে, হিরপুরের এসছে, এইসব এলাকার কমরেডদের ওখান থেকে বেশি করে যেত, তারা আটকে গেছিল। ব্যবস্থাটাকে ধ্বংস করবার জন্য পরিকল্পিত হবে এই জল ছেড়ে দেওয়া থেকে শুরু করে বাকি সব পরিকল্পিত ভাবে কৃষকের সর্বনাশ করবার জন্য যাচ্ছে। আমাদের সময় এক সময় বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছিলাম যে মিনিকিট দিয়ে চাষিদেরকে উন্নত মানের ফসল ফলানোর জন্য নানান ব্যবস্থাপনা হয়েছে, নানান ব্যবস্থাপনা। আজকে সেই মিনিকিট এই বাঁকুড়া জেলার কৃষক সমাজ, এই বাঁকুড়া জেলার কৃষক লিডাররা তারা এসডিওর কাছে ডেপুটেশন দিল যে এই যে আপনার সার বীজ সব মাটির নিচে পুঁতে দিচ্ছে, এর কি একটা ব্যবস্থা হবে। একটা টু শব্দ করতে পারলো না, তারপরে এসডিও কে চাপ দিল তৃণমূলের নেতারা, এই নিয়ে কোনো বিবৃতি হবে না, করতে দিল। আমার হকের পাওনা লড়াই আমাদেরকে করবার জন্য। 11-12 যখন পড়ে সেই ছেলে বিএসসি পাস করে চাকরি না পেয়ে গ্রামের খেত মজুরদের সঙ্গে সেও চলে গেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর। প্রতিদিন হাজার হাজার মানুষ দৌড়ে পালাচ্ছে পরিযায়ী শ্রমিক কাজের জন্য। কি বিশাল পরিবর্তন ঘটছে গোটা পশ্চিমবঙ্গে। আমরা সব কথাগুলো ভুলে যাই। গ্রামের যারা গরিব মানুষ, যারা এক সময় জমির আন্দোলন করেছিলেন, মজুরির আন্দোলন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তারা আস্তে আস্তে প্রকৃতির নিয়মে সবাই চলে গেছে। গ্রামে গরিব পাড়ায় অতীত দিনে সেই গল্পগুলো বলার আর ঘটনাগুলো বলার আর লোক নেই। কেমন করে তোর বাবাকে মেরেছিল, কেমন করে তোর দাদুকে মেরেছিল, কেমন করে তোর মা ঝাঁপিয়ে পড়েছিল, সেই সব কথাবার্তা বলার লোক আজকে আর গ্রামের গরিবদের মধ্যে নেই, সব চলে গেছে। আজকে একটা অদ্ভুত ঘটনা, যাদের আমরা জমি দিয়েছি 5 কাঠা 10 কাঠা 15 কাঠা যাকে যা জমি দিয়েছি, তার আর মনে নেই। তার দাদুকে দিয়েছিলাম, নাতির আজকে আর মনে নেই। কিন্তু যাদের জমি আমরা কেড়েছি, যে জমিদার জোরদারদের জমি কেড়েছি, তার নাতিদের ঠিক মনে আছে। রাস্তার ধার দিয়ে যাবার সময় বলে, ওই যোগ ওই লাল ঝান্ডা, ওর জন্য এই জমিটা চলে গেল, আমার দাদুর কাছ থেকে কেড়ে নিয়েছিল ওরা, তাদের মনে আছে। কিন্তু যাদের দিয়েছিলাম গরিব পাড়া, তাদের মনে নেই। সব টিএমসি আটকাবার জন্য বিজেপি করতে ছুটে গেলেন। মনে মনে ভাববেন কি আরাম, অনেক কিছু পেয়ে যাও। 34 বছর বামফ্রন্টকে দেখছি, তৃণমূলকে দেখলাম, এবার আরেকটু দেখি। আমরা 11 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা আসার চেষ্টা করছেন, সিঙ্গুরের কারখানাটা চলে গেল। গোটা পশ্চিমবঙ্গের মানুষ যখন ভাবছেন কি হবে কি হবে,
তখন একটা কথা আমাদের নেতারা প্রত্যেকটা মিটিংয়ে বলতো, কি বলতে জানেন? ভোগ তো ভাবছেন দই খাচ্ছি, দই নয়, এটা হচ্ছে চুন। আপনার গলা জোরে দিন কত পর নিজের জীবন অভিজ্ঞতা বুঝতে পারবে। আজকে দেখবেন সেই গলা প্রত্যেকের জ্বলছে। গ্রামের ক্ষেত মজুর, তার কাজ নেই। আজকে পুঁজিবাদী বিকাশের ফলে ট্রাক্টর এসেছে, আজকে দেখবেন পাওয়ার টিলার এসেছে, ধান কাটা মেশিন, ধান ঝাড়া মেশিন, আলু তোলা মেশিন, আলু লাগানো মেশিন, সব মেশিন। আজকে ক্ষেত মজুরদের কাজ নেই, যন্ত্রণায় ছটফট করছে সেই মানুষ। এক সময় মজুরি আন্দোলন পশ্চিম বাংলায় হয়েছে, বাঁকুড়া জেলা তো হয়েছে মজুরি আন্দোলন, আপনাদের মনে নেই? কিছু মানুষ খুব চোখে গেছে। যখন মজুরি আন্দোলন করি আমরা তখন সেদিন বলতাম সেই মানুষের কাছে, বোঝাবার জন্য বলতাম, আপনি পিঁড়ে চিড়ে মিষ্টি বার করে খাবেন, আপনি ছাড়ি দেওয়ার জন্য আপনি উঠে যান, যাতে পেট ভরে গরুটা খায়। আর যে নাঙ্গলটা টিপে ধরবে, বোঁটাটা টিপে ধরবে, আচ্ছা তার পেটে একটু দানা পানি পড়লো কিনা একটু দেখবেন না? তাই মজুরিটা বাড়ানোর কথা যে আমরা বলছি, এটা কি ভুল বলছি? আজকের দিনে একটু ভাবুন। মানুষ আমাদের কথা বোঝার চেষ্টা করেছিল। একটা সময় ক্ষেত মজুর আন্দোলন আর বিরোধিতা করতেন না, তারা মনে করেছিলেন দাবিটা অত্যন্ত গণতান্ত্রিক দাবি। আজকে সেই পরিস্থিতির কত পরিবর্তন ঘটে গেছে। কেউ মারা গেছে, সাংঘাতিক একটা রোগ, সব মারা গেছে, কিন্তু অনশন অবস্থান থেকে তারা কেউ সরেনি। একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়ে যায়নি, এত শান্তিপূর্ণ আন্দোলন। মোদিজি কি বললেন? তিনি বললেন আন্দোলন প্রত্যাহার করো, আমি আপনাদেরকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেব, আপনাদের কৃষি ঋণ আমি মুকুব করে দেব। বিশ্বাসঘাতকতা করলেন মোদিজি, কোন ন্যূনতম সহায়ক মূল্য দিলেন না, কৃষি ঋণ মুকুব করলেন না। এখন 3টি আইন বাতিল হওয়ার পরে এখন আবার কৃষি বিপণন আইন তৈরি করছেন মোদিজি। শুনেছেন? যারা বিজেপি করেন তাদের বলে কি করছেন মোদিজি? যে আইন তৈরি করছেন, এর ফলে কি জানেন? আমাদের দেশে 3 ভাগের 2 ভাগ কৃষক আগামী দিনে চাষ করা ছেড়ে দেবে। আপনি আপনার নিজের জমিতে ক্ষেত মজুরি করবেন, চাষ করবে বড় বড় কর্পোরেট হাউস, আদানি আম্বানির মতো বড় বড় কোম্পানি। আমাদের দেশে 140 কোটি মানুষ। এই আইনের ফলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের দেশে রেশন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। ভাবতে পারেন আজকে আমাদের দেশে হাট আছে 29,903, গোটা দেশে গ্রামীণ হাট আছে 29,903। একটাও গ্রামীণ হাট থাকবে না। ওরা যেমন আমাদের দেশে সবকিছু আত্মসাৎ করেছে, বীজ দেবেন তারা, সার দেবেন তারা, কীটনাশক দেবেন তারা, এবার বাজারটাকে দখল করার জন্য ছুটে আসছে। আপনার জয়পুরে যেখানে একটা বড় মোকাম, চাষিরা ফসল বিক্রি করতে আসেন, একদিন দেখবেন একটা বিশাল এসি গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তাদের লোকজন নেমে চাষিদিকে বলছে, আমি উদাহরণ দিয়ে বলছি, কত বলছিলে? বলছে 5 টাকা, নিয়ে আসুন আমার গাড়িতে লোড করুন, আমি 8 টাকা করে দাম দেবো। সব চাষি ছুটবেন এসি গাড়িতে লোড করার জন্য 3 টাকা বেশি পাওয়ার জন্য। বেশ কয়েকদিন পাবেন না, সবাই এসি গাড়িতে মাল তুলবেন। যখন ছোট ছোট পাইকের থেকে শুরু করে সব যখন বাজার থেকে হটে যাবে, তখন সেই এসি গাড়ি দাঁড়িয়ে বলবে, কত করে ঝিঙের কেজি? 5 টাকা। তখন বললে 3 টাকা হলে দাও, নাহলে ঘর যাও। তখন আপনি তাকিয়ে করবে, তা বাঁচতে পারবেন? বিজেপি সরকার যেভাবে চলার চেষ্টা করছে, আমরা কেউ বাঁচতে পারবো না। আজকে যেমন ফসলের দাম নেই,
তার উপর গোদের উপর বিস্ফোরণ এখন ট্রাম্পের প্রতিদিনকার নীতি। ওদিকে ট্রাম্প হুঙ্কার ছুটছে 50% শুল্ক ভারতবর্ষ থেকে যা সেখানে রপ্তানি হয় তার উপরে তারা চাপাবে। আমাদের দেশের বস্ত্র শিল্প আগামী দিনে ধ্বংস হয়ে যাবে। বাঁকুড়ার যারা সোনার উপর কাজ করার জন্য মহারাষ্ট্র গুজরাটে যান গহনা তৈরি করার জন্য, আজকে দেখবেন সেই গহনার বাজার আর থাকবে না। 50% শুল্ক বসিয়েছে ট্রাম্প। আবার কান হুঙ্কার দিচ্ছে যে তোমার দেশের সমস্ত কৃষি ফসল ঢুকবে সেগুলোকে সব মুক্ত করে দিতে হবে, কোনো ট্যাক্স নেওয়া যাবে না। আমার দেশের দুধ, আমার দেশের মাদার ডিয়ারি, সে কি করবে তারা? কোথায় যাবে তারা? গোটা ভারতবর্ষের পক্ষে বিপদ। এক সময় শুনছি চুক্তি হয়ে গেছে, আবার কেউ বলছে চুক্তি হবহ করছে, আবার কেউ বলছে চুক্তি নিয়ে অনেক আলোচনা চলছে। কি ভবিষ্যৎ হবে জানি না, কিন্তু দেশের পক্ষে কিন্তু ঘোর দুর্দিন। সেই জন্যই বন্ধুগণ, আজকে প্রত্যেকটি কৃষকের ভাবার প্রশ্ন, যারা টিএমসির কৃষক, যারা বিজেপির কৃষক, তাদেরকে বলি, আচ্ছা আপনি কি সারটা কম দামে পান? আপনি বলুন, আপনি কি বীজটা কম দামে পান? আপনি কি দোকানে গেলে কীটনাশকটা কম দামে পান? পান না। আমি যে দরে কিনি আপনিও সে দরে কেনেন। কিন্তু দেখবেন প্রত্যেক গ্রাম পঞ্চায়েত একটা করে মদের দোকান, ডিপি পেট ভরে সব মদ খাচ্ছে, যা রোজগার করছে মদ খাচ্ছে। আর বিকাল বেলায় গঞ্জ এলাকায় দেখবেন লটারির দোকানে প্রচন্ড ভিড়, সব লটারির টিকিট কাটছে ভাগ্যের সময় যদি একটা কিছু পেয়ে যায়। আজকে শেষ হয়ে গেল সবকিছু। আজকে বাচ্চা বাচ্চা ছেলে 11-12 ছেলেরা কোল্ড ড্রিঙ্কসের বোতলে মদ খাচ্ছে। কি হবে আমাদের ঘর সংসারে? সব ছেলেপেলেরা কি করবে? চাকরি বাকরি নেই, তারা নিজেরা মুখের উপরে বলছে চাকরি বাকরি তো হবে না। কি করবো আমরা? পড়াশোনা করে কি লাভ? এই কথা যদি শুরু হয়ে যায় তাহলে গার্জেনরা ভাবুন ভবিষ্যতে কি অবস্থা দাঁড়াবে। মমতা ব্যানার্জি তো এটাই চায়, মোদীজি তো এটাই চায়, লেখাপড়া তুলে দাও, একটা ছেলে যেন শিক্ষিত না থাকতে পারে। আমরা দেখি না ঠাকুরের যেমন, দুর্গা কালীর যেমন কপালে একটা চোখ থাকে, তেমনি আমরা বলি শিক্ষা হচ্ছে একটা ত্রিনয়ন কপালের একটা চোখ। সেই ত্রিনয়ন আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে মোদী এবং মমতা। অনেকে দেখেছেন, অনেকেই দেখেছেন হীরক রাজার দেশে সেই একটা কথা, তাহলে লেখাপড়াটা শেষ করে দাও, বর্ণ পরিচয় পাতাটাকে পুড়িয়ে দাও। আজকে লেখাপড়া শেষ না করে দিতে পারলে সমাজটাকে ধ্বংস করা যাবে না। সেই কারণে আমরা বলি চাকরি নেই, বাকরি নেই, মধ্যবিত্ত মানুষের যন্ত্রণা, একে ফসলের দাম নেই, ছেলেপিলের চাকরি নেই, পড়াশোনা নেই, আস্তে আস্তে সব উচ্ছন্ন চলে এসেছে সবকিছু। আমরা তো ঘুরে দাঁড়াতে চাই, আমরা তো একটা লড়াই চাইছি। তার জন্যই তো আজকে মিটিং, তার জন্যই তো কৃষক সভার সম্মেলন, তার জন্যই তো আমরা বললাম ব্রিগেড একটা বিশাল জমায়েত শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের নিয়ে। আরে শেষে কেউ একজন নাম করতে পারবেন না যে স্বাধীনতা আন্দোলনে তিনি শহীদ হয়েছিলেন। তারা আজকে দেশ চালাচ্ছে, একটা শহীদ হয়নি। বিনয় বাদল দীনেশ, আজকে প্রফুল্ল চাকি, আজকে ক্ষুদিরাম বোস, এসব বলেন তারা, কিন্তু আরএসএসের কেউ জীবন দেয়নি। কারণ ব্রিটিশদের দালালি করেছে তারা, ব্রিটিশদের দালালি করেছে তারা। আজকে তারা কত ভাষণ দিচ্ছে, কত কথা বলছে। আমরা বলছি ইতিহাসটা ভালো করে জানার চেষ্টা করব। এই সর্বনেশ ইতিহাস আরএসএস এর পিছনে লুকিয়ে আছে। তাই জাত পাত ধর্ম এইসব দিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে। আমি হয়ে যাচ্ছি হিন্দু, আপনি হয়ে যাচ্ছেন মুসলমান। আরে প্রত্যেকের তার নিজের ধর্ম তার কাছে থাক না, ধর্মের সঙ্গে রাজনীতিটা মেশাবেন কেন? ধর্মের সঙ্গে রাজনীতি না, আজকে সেটাই ঢোকানোর চেষ্টা করছে। কেন?
আপনি যেন পেটের ভাতের কথা ভাবতে না পারেন, ছেলের চাকরির কথা ভাবতে না পারেন, জিনিসের দাম হুড়ু করে বাড়ছে তার কথা ভাবতে না পারেন। আজকে দুর্গাপুজো আসছে, দোকানগুলোর কি অবস্থা, মানুষের হাতে পয়সা না থাকার জন্য কত দোকানে দেখবেন বাঁকুড়া শহরে, বর্ধমান শহরে আজকে দেখবেন ফাঁকা। এক সময় পুজোর কয়েক মাস আগে থেকে মানুষের কেনাকাটা শুরু হতো, আজকে আর মানুষের হাতে সেই পয়সা নেই। আমরা বলছি সব দিক থেকে মানুষ এখন সাংঘাতিক অসহায় অবস্থা দাঁড়িয়ে আছে। তাই মানুষকে ঘুম পাড়াবার জন্যে ধর্মের কথা বলো, যত বেশি ধর্মের কথা বলবে, যত বিভাজন করবে তাদের টিকে থাকার সুবিধা হবে। আমি এক কথা বলাচ্ছি।